কোলবালিশে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। কি আর করবো, সিঙ্গেল পোলা। হঠাৎই মোবাইলে একটা কল আসলো। মাথা গরম করে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মহারাজকে তো মনে হয় ডিস্টার্ব করলাম, তার জন্য সরি। তো তাহলে ফোন কাটেন তো, আমার ঘুম আসতেছে। আরে, ফোন কাটলে যে কারণে ফোন দিছি তা কি করে বলবো? তো বলেন কেন ফোন দিছেন, আর কে আপনি? আমি কে সেটা না বললেও হবে। তার আগে একটু এফবিতে ঢোকো, আর সেখানে মেঘ কন্যা থেকে একটা মেসেজ রিকোয়েস্ট আসছে। সেই মেসেজটা একটু দেখো, সেখানে আমি কিছু ছবি তুলছি। একটু দেখো তো কেমন হয়েছে। সেটা পরে দেখবো, আগে ঘুম, তারপর কাজ কাম। আরে, পরে যদি কিছু হয় আমার দোষ দিবা না। আচ্ছা, কি এমন আছে ওইটাতে? তারপর আমি এফবিতে ঢুকলাম। আসলেই মেঘকন্যা আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট আসছে, তাই আমি মেসেজটা দেখতে নিলাম। সাথে সাথে আমার ঘুম ছু হয়ে গেল, কারণ এই ছবিগুলো আমি সিগারেট খাচ্ছিলাম সেটার। আপনারা হয়তো ভাবছেন এটাতে ভয়ের কি আছে, এটা যদি আমার জম মানে আমার বাপ দেখে, তাহলে আমি বিনা টিকিটে উপরওয়ালার কাছে চলে যাব। আল্লাহ, এই মাইয়ার লগে কি শত্রুতা আমি করলাম আমি। সাথে সাথে আমি কল ব্যাক করি, সেও রিসিভ করে। মনে হয় আমার কলের জন্যই অপেক্ষা করতেছিল। হ্যালো আপু, আপনি কেন এমন ছবি তুললেন? কেন, সুন্দর হয়েছে নাকি? আচ্ছা শোনো, এই ছবিগুলো যদি তোমার বাবাকে দেখায় তাহলে তোমার কি হবে? আপু, আমি আপনার কি ক্ষতি করলাম? কেন আপনি আমার মতো নিরীহ বাচ্চাটার সাথে এমন করতেছেন? ক্ষতি তো অনেক বড়ই করছিস, তাই তোকে আমি ছাড়বো না, বুঝছস? এখন যদি নিজেকে বাঁচাতে চাস তাহলে আমি যা বলবো সেটাই করবা। কেন, আমি কি আপনার চাকর লাগি নাকি? ওরে বাবারে, গলার স্বর বড় হয়ে গেল মনে হচ্ছে। ছবির কথা ভুলে গেছিস নাকি? আপনি ছবিগুলো ডিলিট করেন, আপনি যা বলবেন আমি তাই করব। এই তো গুড বয়। প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও, তারপর আমার আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। বাকিটা পরে বলবো, কেমন? তারপর ফোন কেটে দিল। আর আমার পরাণ যায় যায় অবস্থা। মাইয়াটা আমারে কেন ব্ল্যাকমেইল করতেছে? কিন্তু কণ্ঠ শুনে বোঝা যায় মেয়েটা কিউট হবে, কিন্তু সে একজন ব্ল্যাকমেইলার। আল্লাহ জানে কার লগে শত্রুতা আমি করে আজ আমার এই দশা। আল্লাহ, ওই মায়াটারে উঠাই লও। আমার বাপের কাছে যদি ছবি চাই, আমারও উপরওয়ালার কাছে যাইতে হইব। মুই অহন কি করবো? ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয় নাই, তাহলে শুনুন। মুই মানে আমি হলাম অন্তর্দা ভদ্রপোলা। আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, পড়ালেখায় ডাব্বা, কিন্তু ফাইজলামি বান্দ্রামিতে প্রথম। আমার পরিবারে আমি, আম্মু, আব্বু আর আমার ছোট বোন আছে, নাম তিথি। আব্বু হচ্ছে একজন বিজনেসম্যান, আম্মু হচ্ছে গৃহিণী। আর আমি আর বোন পড়াশোনা করি। তবে সে আমার বোন না, সে আসলে আমার বেস্ট ফ্রেন্ড। সে ছোট হলেও অনেক কথাই বোঝে, তাই ছোট মনে করবেন না। বাকি কাহিনী গল্পে জানতে পারবেন। এখন আমি আর কি করব, ঘুম তো ছু হয়ে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হলাম, তখনই আমার আদরের বোন রুমে আসলো। কিরে ভাইয়া, তোর এই দশা কেন? মুখে কেন বাংলা প্যাঁচার মতো করে রেখেছিস? তিথিরে, কেউ আমারে মারার প্ল্যান করতেছে। কার এত বড় সাহস হয়েছে আমার ভাইয়ের পিছে লাগছে? তুই শুধু বল সে কে। তিথি, সে একটা মেয়ে। সকালবেলা তোর ভাবিরে নিয়ে স্বপ্ন দেখতেছিলাম, মাইয়াটা আমার ঘুমের 12টা বাজায় দিছে, সাথে জীবনেও আগুন ধরানোর প্ল্যান করতেছে। কি করছে সে? তারপর সব বলি। আসলে আমি সিগারেট খাই তা তিথি জানি, আমাকে মানাও করছে, কিন্তু কি করব, অভ্যাস হয়ে গেছে। ভাইয়া, সেটা কি করে জানলো তুই আব্বুকে ভয় পাস? আর সে কি করেই বা তোর নাম্বার পাইছে? আমার মনে হয় ভাইয়া, সে আগের থেকেই তোর ডাটা কালেক্ট করে নিয়ে তারপর তোরে ধরেছে। কিন্তু আমার বন্ধু আর পরিবারের মানুষরাই আমার ফোন নাম্বার জানে। তাহলে নিশ্চয়ই তোর বন্ধুরাই কাউকে নাম্বার দিছে। আম্মু আব্বু তো কাউকে তোর নাম্বার দিবে না। তুই একবার তোর বন্ধুদের জিজ্ঞেস কর। যে হারামজাদা এই কাহিনী করছে, তারে আমি ছাড়বো না। তিথির সাথে কথা বলতেছি, এমন সময় ফোন আসে। ফোনটা সেই ব্ল্যাকমেইলার দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। তোকে না বলছিলাম আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে, করিস নাই কেন? আপু আমি এখনো এফবিতে ঢুকি নাই তো। তাড়াতাড়ি ঢুক, আর ঢুকেই আমাকে মেসেজ দিবি। যদি কথা না শুনছিস তাহলে বুঝিস তো কি করতে পারি। বলে ফোন কেটে দিল। আমি এর কি ক্ষতি করছি? আমার মতো নিরীহ পোলাটারে এইভাবে ব্ল্যাকমেইল করতেছে। একবার এরে পাই না, তারপর বোঝাই দিব আমি কে। ভাইয়া, এখন তুই খারাপভাবেই ফেসে গেছিস। মেয়েটা তোর সকল ডাটা নিয়ে নিয়েছে। কিন্তু আমি তো কারো ক্ষতি করি নাই, তাহলে কেন আমার পিছে লাগবে? আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা বাদ দে, এখন নাস্তা করতে চল। চল। তারপর চলে গেলাম নিচে। সেখানে দেখি আমার হিটলার বাপটা পেপার পড়তেছে আর আম্মু নাস্তা রেডি করতেছে। আমি সেখানে যেতেই আব্বু বলা শুরু করে, কিরে হারামজাদা, ঘুম হইছে নাকি? হুম, আমারে খোঁচা দিতে তোমার ভালোই লাগে তাই না? উচিত কথা বললেই খোঁচা হয়ে যায় না? তোর সাথের গুলো পড়ালেখায় কোথায় চলে গেছে? আর আপনি কোথায় ডাব্বা মারতেছেন? পড়ালেখা তো বুকে পাঠাইছেন। আব্বু এই কথা দিয়েই তো আমারে পচাতে পারবে। আজ আছি বলেই এমন করতেছো, যেদিন থাকবো না সেদিন করিও আরো বেশি করে। আমার কথাটা শুনে আম্মু বলতে লাগে, এই, কি উল্টাপাল্টা বকছিস তুই? এইসব আর বলবি না। টেবিলে বয়। আরে জাস্ট মজা করলাম, নাস্তা দাও, খিদা লাগছে। তারপর চারজনে বসে নাস্তা করে নিলাম। তারপর আমি রুমে চলে গেলাম। সেখানে গিয়ে ব্ল্যাকমেইলারটা যা বলছে তা করতে হবে, না হলে আমার মরা পাক্কা। মাইয়াটা জিনিসপত্র নিয়েই মাঠে নামছে, তাই আমি এফবিতে ঢুকেই তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম আর নক দিলাম। হ্যালো আপু। দিবার সাথে সাথে রিপ্লাই চলে আসছে। নাস্তা করছো? হ্যাঁ করছি, কিন্তু আপনি আমাকে কেন ব্ল্যাকমেইল করতেছেন? আমি আপনার কি ক্ষতি করলাম? করছো, অনেক বড়ভাবেই ক্ষতি করছো। আচ্ছা শোনো, এখন থেকে আমার কথা মতোই চলবা, না হলে তো বুঝো তোমার জীবন আমার হাতেই। আমি তো আমার আম্মুরই কথা শুনি না, আপনার কেন শুনবো? কারণ তোমার কন্ট্রোল আমার হাতে। তো শোনা, আমার কথা শুনতে হবে, না হলে ছবিগুলো তোমার আব্বুর ইমেইলে সেন্ড হয়ে যাবে। আপু আল্লাহর দোহাই লাগে, প্লিজ এমন করিয়েন না। আব্বু জানলে আমি আর আমি থাকবো না। বললাম তো আমার কথা শুনবা, তবেই বাঁচবা। এখন এটা বলো তো, তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার জেনে কি করবেন? ওই যেটা জিজ্ঞেস করছি সেটা বল। ব্ল্যাক অ্যান্ড ব্লু। বাহ, রোমান্টিক প্লাস ডেডলি। সমস্যা নাই, চলবে। চলবে মানে? সেটা বুঝতে হবে না। আচ্ছা শোনো, এখন থেকে তোমাকে যাতে কোনো মেয়ের সাথে না দেখি, আর যদি দেখি তাহলে তো বুঝছো কি হবে। তোরে একবার পাই না তাহলে দেখামো এ অন্তরটা কি জিনিস। চুলের মুঠি ধইরা তোরে ইচ্ছে মতো আছাড়মো, হারামজাদি। কিছু বললে না যে? আচ্ছা আমার কাজ আছে, আমি এখন একটু নেট থেকে বের হব, পরে কথা হবে আপনার সাথে। বাই আপু। আচ্ছা যাও, কিন্তু খবরদার যেটা বলছি শুনবা, না হলে তোমার বিপদ হবে। জি। তারপর নেট অফ করে বাসা থেকে বেরিয়ে গেলাম আর সোহেল রে ফোন দিলাম। মামা কই তুই? আমি বাড়িতে আছি। কেন? আরে তুই আর আরেক হারামিরে নিয়ে আড্ডায় চলে আয়, কথা আছে। ওকে, আসতেছি। তারপর আমি আড্ডায় চলে যাই। আমাদের আড্ডাখানা হচ্ছে নিজাম আঙ্কেলের চায়ের দোকান, কারণ এখানে আমাদের মনের মতো চা আর সিগারেট পাওয়া যায়। আমি দোকানে এসেই আমার জন্য চায়ের অর্ডার দেই, তারপর চা আসে। বসে বসে চা খাচ্ছি, এমন সময় সোহেল আসে। মামা, রাকিবরে কল দিছিলাম, শালানিকে একটু কাজে গেছে। দোস্ত, একটা ব্ল্যাকমেইলার আমার জীবন তেনা তেনা করে দিচ্ছে। ও ভাই, আমি এটা কি দেখতেছি? কি একজন অন্তরে কান্দাইছে। ভাই বিশ্বাস করো, এটা অষ্টম আশ্চর্য। শালা, এখানে আমার জীবন মরণের কথা চলতেছে আর তুই আশ্চর্য নিয়ে পড়ে আছিস। আচ্ছা, হয়েছেটা কি? তারপর আমি সোহেলরে সব বলি, শালাও সব খেয়ে যায়। মামা, এ তো পুরা হাতিয়ার নিয়েই নামছে। সে তোর উইকনেস জেনে তাকে কাজে লাগাচ্ছে। এখন কি করবি? একবার যদি আব্বু জানতে পারে তাহলে আমি নাই হয়ে যাবো, ডাইনোসরের মতো আমিও বিলুপ্ত হয়ে যাবো। দেখি তোরে কিভাবে হেল্প করতে পারি। আচ্ছা, আমার নাম্বার কি কেউ চাইছিল তোর থেকে? না রে দোস্ত, কেউ চাই নাই। আর চাইলেও মনে হয় দিতাম। শালা মাইয়ারা যদি তোর নাম্বার চাইতো তাহলে আমারটা দিয়ে দিতাম। কোন হারামজাদা আমার লগে গাদ্দারি করছে, তারে পাইলে ছাড়মো না। আচ্ছা মামা, 2টা সিগারেট নে। আচ্ছা। তারপর সোহেল 2টা সিগারেট নিল
আর ধরিয়ে দিলাম। তারপর শুরু করে দিলাম টান। সিগারেট টানতেছি আর চা খাইতেছি। এমন সময় ফোন আসলো। দেখি ব্ল্যাকমেইলারে ফোন দিছে। তাই সোহেলরে শোনানোর জন্য ফোনটা লাউড স্পিকার করে দিলাম। আমার কলিজাটা কি করে? এটা শোনার সাথে সাথে মুখে চা ঢুকাইছিলাম, সেটাও মুখ থেকে ফুস করে বের হয়ে গেছে। আর সোহেল আমার দিকে হা হয়ে তাকায় আছে। আপু, আপনি মনে হয় কলিজারে ফোন দিতে গিয়ে আমারে ফোন দিয়ে দিছেন। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার কথা ফেলবো না। এইদিকে ব্ল্যাকমেইলার আমারে এইসব বলতেছে, অন্যদিকে সোহেল রাগে ফুলতেছে। সাথে সাথে আমি লাউড স্পিকার অফ করে বলতে লাগি, আপু, আপনি নাম্বার চেক করেন, আমি আপনার কলিজা না। জানি এতক্ষণ ইচ্ছা করেই এমন করছি, কারণ আমি জানি তুমি তোমার বন্ধু সোহেল রে আমার কথা শোনাতে চাচ্ছ। তাই তোমার বন্ধুর সামনে তোমারে বোল্ড আউট করে দিলাম। আর এই তুই সিগারেটে হাত দিলি কেন? আরে, আমার অভ্যাস হয়ে গেছে, সেটাতে এক প্রকার নেশা হয়ে গেছে, তাই একটু টান দিলাম। এক্ষুনি সিগারেট ফালা। 1 মিনিট, আপনি কি করে জানলেন আমি সিগারেট খাচ্ছি? কারণ আমি তোকে দেখতেছি, তুই আর সোহেল নিজাম আঙ্কেলের চায়ের দোকানে চা আর সিগারেট খাচ্ছিস। সাথে সাথে আমি আশেপাশে চেক করতেছি, কিন্তু মাইয়াটারে দেখি না কেন, কই গেল? খুঁজে লাভ হবে না, আমাকে দেখতে পাবি না। আপনি কি করে জানলেন আমি এখন এখানে থাকবো? তোরে ভালো করেই চিনি, তুই কখন কোথায় যাবি কি করবি সব জানা হয়ে গেছে। মাইয়াটা কি চিনি রে ভাই, এত হোমওয়ার্ক করে স্কুলে আসছে, মানে সব জেনেই আমার পিছে লাগছে। আপু, একটা প্রশ্ন, বলো। আপনি কেন আমার পিছে পড়ে আছেন? সেটা সময় হলেই বুঝতে পারবা। আর একটা প্রশ্ন, বলো। আপনার নামটা জানতে পারি? পুরোটা বলবো না, শুধু এতটুকুই শুনে নাও। আমার নাম তানহা। তাহলে আমি আপনাকে তানহা আপু বলে ডাকবো? তানহা বললেই চলবে, আপু বলতে হবে না। না, আপু বলবো, না হলে খারাপ দেখায়। আচ্ছা, যা খুশি বলো। আর এখন সিগারেট ফেলে বাড়ি যাও আর গোসল করে নামাজ পড়তে যাও। আজ কিন্তু শুক্রবার। জি আপু, রাখি, খোদা হাফেজ। খোদা হাফেজ। বলে ফোন কেটে দিল। আর এইদিকে সোহেল আমার রাগী হয়ে আছে। শালা এত বড় কাজ করে বসে আছিস আর আমাকে বললি না? বলে শুরু করে দিল আমারে কেলানি। শালার আমারে কথা বলতেও দিচ্ছে না। মামা, আমার কথাটা শোন, তারপর মারিস। তারপর সে থেমে যায় আর বলে, কি বলবি? তুই আমার তোর নামের বন্ধ মনে করিস? এই রেকর্ডটা শোন। তারপর তারে আমি আমার ফোন রেকর্ড শোনাই। আপনারা হয়তো বলবেন, এখানে আমি ফোন রেকর্ড কবে করছি? আসলে আমার ফোনে একটা স্পেশাল ফিচার্স আছে, সেটা হচ্ছে অটো কল রেকর্ড। আমার ফোনে ফোন দিলে সেটা রেকর্ড হয়ে যাবে। এবার বুঝছস কিছু? সরি মামা, বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, তাই কন্ট্রোল করতে পারি নাই। যেহেতু আমারে মারছস, তাই এখন সিগারেট আর চায়ের বিল তুই দিবি। সরি মামা, আর কোনো দিনও তোরে সন্দেহ করুম না। তারপর সোহেল বিল দিয়ে দেয় আর আমিও বাসায় চলে যাই। যেহেতু আজ জুম্মার দিন, তাই তাড়াতাড়ি গোসল করে নিতে হবে আর নামাজে যেতে হবে। বাসায় গিয়ে আমি আমার রুমে চলে যাই। যখনই গোসল করতে যাব তখনই ব্ল্যাকমেইলারের ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করো? লুঙ্গি ডান্স করি, কেন দেখবেন নাকি? ওই, কার সাথে রাগ দেখাইতেছো? সাবধান। আচ্ছা, ফোন কেন দিছেন? আমার ইচ্ছা হয়েছে তাই দিলাম। কি করো সেটা বলো। আরে গোসল করতে যাবো মিয়া, ফোন কাটেন তো, নামাজে যাইতে হবে। আচ্ছা শোনো, নামাজ থেকে এসে তোমার বোনের থেকে একটা পার্সেল নিয়ে নিও। কিসের পার্সেল? সেটা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা রাখি, বাই, পরে কথা হবে। বলে ফোন কেটে দিল। আমার মেজাজটা এবার গরম হয়ে গেল। মাইয়াটা আমার উপর কেন অধিকার খাটাইতেছে? ধুর, এইসব বাদ দিয়ে চলে গেলাম গোসল করতে। গোসল শেষ করে পাঞ্জাবি পরে নিলাম। তারপর চলে গেলাম মসজিদে। সেখানে নামাজ পড়ে আবার বাসায় চলে আসলাম। বাসায় আসতেই তিথি শুরু করে দিল। ভাইয়া, একটা পার্সেল আসছে তোর জন্য। পার্সেলটা কে দিছে? পার্সেল নাকি সিনথিয়া আপুর কোন ফ্রেন্ড দিছে। আপনারা হয়তো ভাবছেন এই সিনথিয়া আবার কে। আসলে সে আমার বোনের টিউশন টিচার আর আমার আব্বুর ফ্রেন্ডের মেয়ে, আর আমার 1 বছরের বড়। তিনি অনার্স
তৃতীয় বর্ষে পড়ে। পার্সেলটা আমার রুমে নিয়ে আয়। তারপর তিথি আমার রুমে পার্সেলটা নিয়ে আসে। আমি সেটা খুলে অবাক, কারণ এখানে ব্ল্যাক অ্যান্ড নেভি ব্লু কালারের একটা করে 2টা টি শার্ট আর শার্ট আছে, সাথে একটা ব্ল্যাক অ্যানালগ ওয়াচ আর ব্লু একটা জিন্সও আছে। আমি এগুলো দেখে অবাক হয়ে গেলাম। তিথিও হা হয়ে আছে। ভাইয়া এগুলো কার? আমি সাথে সাথে তানহাকে ফোন দিলাম। এইসবের মানে কি? কেন, ভালো লাগে নাই? আরে আমি আপনাকে চিনি না, জানি না, আপনি এইগুলো দিলেন কেন? তুমি হয়তো আমাকে চিনো না, কিন্তু আমি তো তোমাকে চিনি। আর আজকে পার্টিতে এখান থেকে একটা পরে আসবা। কিসের পার্টি? তোমার বোনের টিউশন টিচারের বার্থডে, তাই সেখানে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। আমিও আসবো, তাই তোমাকে আসতে হবে। তাই এই জিনিসগুলো দিলাম। দেখুন, এটা কিন্তু বেশি হয়ে যাইতেছে। ওই, যেটা বলছি সেটা শুনবি, না হলে তোর কপালে খারাপ আছে। জি। ঠিক আছে, তাহলে রাখি। আর যদি আমার জিনিসগুলো পরে না আসো, তাহলে তোমার কপালে দুঃখ আছে। বলে ফোন কেটে দিল। আর আমি থ হয়ে গেলাম। এই মেয়েকে আমি চিনি না, জানি না, আর সে আমাকে এইগুলো দিয়ে বসে আছে। মনে হয় সামনে আমার জন্য কোনো বিপদ রেডি করতেছে। তাই এখন আমাকে এইগুলো দিয়ে ইমপ্রেস করতে চাচ্ছে, যাতে আমি তার ফাঁদে পা দেই। কিন্তু মেয়েটা কেন এমন করতেছে? আমি তো আজ পর্যন্ত কারোর সাথে শত্রুতা আমি করি নাই। থাক, এইসব বাদ দিলাম, কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। তারপরে জিনিসগুলো রেখে আমি চলে গেলাম দুপুরের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে মোবাইল নিয়ে ব্যস্ত। হঠাৎ ঘুম ধরে যায়, তাই একটু ঘুমিয়ে পড়ি। সন্ধ্যাবেলায় আমার ঘুম ভাঙে ফোনের আওয়াজে, কারণ আমার ফোন বেজে ওঠে। দেখি ব্ল্যাকমেইলার তানহা ফোন দিছে। তার নাম্বার আমি বিএম তানহা দিয়ে সেভ করছি। তারপর ফোন রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি করো? এই তো মাত্রই আপনার ফোনে ঘুম ভাঙছে। কেন, শরীর খারাপ নাকি তোমার? আরে না, এখন কেন ফোন দিলেন? পার্টির কথা মনে করাতে ফোন দিলাম। আচ্ছা, কি কালার পরবা, ব্ল্যাক নাকি ব্লু? কেন, আপনি জেনে কি করবেন? ওই, যেটা জিজ্ঞেস করছি সেটা বলবি। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? তুই আমাকে রাগাস, তাই রেগে যাই। এখন বল, কোন কালার পরবি? ব্লু। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ পরে তিথিকে নিয়ে সোজা সিনথিয়াদের বাড়ি চলে আসো। বলে ফোন কেটে দিল। আমিও এবার এইসব নিয়ে ভাবা বন্ধ করে আমি তিথির রুমে গেলাম। সেখানে দেখি তিথি রেডি হচ্ছে। তাই আমিও রুমে গিয়ে তানহা যা পাঠাইছে সেখান থেকে জিন্স আর ব্লু শার্টটা পরে নেই, সাথে ঘড়িটাও। তারপর তিথি আমার রুমে আসে। এসেই হা হয়ে আছে। ভাইয়া তোকে তো অনেক সুন্দর লাগছে, সাবধানে থাকিস, ওইখানে অনেক মেয়ে আসবে। আর আমি অবাক হয়ে যাই প্যান্ট আর শার্টটা পরে, কারণ এটা ঠিক আমার সঠিক সাইজের। তার মানে সে আমার সম্পর্কে সব জানে। তারপর আমি তিথিকে নিয়ে সিনথিয়া আপুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির ভিতরে যেতেই আমি হা হয়ে গেলাম, কারণ অনেক জাঁকজমকভাবে সাজাইছে। এই বুড়ির বার্থডে সেলিব্রেট করার কি দরকার আছে? তারে আজকে বিয়ে দিলে কাল বাচ্চার মা হয়ে যাইব, আর তার বার্থডে সেলিব্রেট করতেছে। আর আমার বাপরে কইলাম আমার বার্থডে দিন বেশি না, 5,000 টাকা দিতে বন্ধুদের ট্রিট দিমো, সেটাই তো দেই নাই। পরে আম্মু আমারে দেয়। আব্বুর দরকার আঙ্কেলের কাছে কিছু শিখা। ইস, এইরকম আব্বু পাইলে তো হইতই, কিন্তু আল্লাহ যা দিছে তাতেও আমি খুশি। তারপর আমি তিথিকে নিয়ে ভিতরে হাঁটতে লাগলাম। পার্টিতে অনেক মানুষ আসছে। কিছুক্ষণ পরেই আঙ্কেল আসলো, মানে সিন্ধিয়ার বাবা। আল্লাহ, এটা আমি কাকে দেখছি? অবশেষে অন্তর আসছে নাকি অন্তরে ভূত আসছে? আঙ্কেল, আসলে আমি কারো বাড়িতে যাইতে চাই না, কিন্তু তিথি জোর করছে, তাই আসতে হইছে। আমার কথা শুনে তিথি আমার দিকে তাকায় আছে। আমিও তারে ইশারা দিয়ে বোঝালাম। যাক, চলো তোমার আন্টির সাথে দেখা করে আসি। জি চলুন। তারপর আন্টির কাছে গেলাম, আর আন্টিও এবার শুরু করে দিল। কি শয়তান, আমরা গরিব বলে আমাদের বাড়িতে আসিস না, তাই না? আরে আন্টি, আমি কারো বাসায় যাই না তো। তারপর আন্টির সাথে আরো কিছুক্ষণ কথা বলি, কিন্তু তানহা বলছে সে পার্টিতে আসবে। সে কি এখনো আসে নাই? আমি তার চেহারা দেখি নাই, তাই খুঁজতেছিও না। আমি সোফায় বসে আছি। হঠাৎ বার্থডে গার্ল আসে। আমি তারে দেখে হা হয়ে আছি, কারণ সেও আমার মতো সেম কালারের জামা পরছে। আমি নেভি ব্লু শার্ট পরছি, আর সেও নেভি ব্লু কালারের জামা পরছে। আমি তো হা হয়ে আছি। বলতে গেলে সিনথিয়া আপুকে একদম পরীর মতো লাগতেছে। আমি তার দিকে হা করে তাকাই আছি। তা মনে হয় সে দেখছে, তাই আমার কাছে আসতেছে। এসেই
এটা আমি কাকে দেখতেছি? অবশেষে আমাদের ঘরে আপনার আগমন হয়েছে অন্তর সাহেব। তো কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আমিও ভালো আছি। তা কেমনে কেমনে আমাদের বাড়িতে আসেন? আমি তো মনে করছি আপনি আসবেন না। আসলে আপু, তিথি আমাকে জোর করে এখানে আনছে, কিন্তু সিনথিয়া আপু আমার কথা শুনে মুচকি মুচকি হাসতেছে, যা আমার চোখের আড়াল হয় নাই। তো চলো কেক কাটবো। আপু, আপনি যান, আমি এখানেই ঠিক আছি। না, তা হবে না। বলেই আমার হাত টানতে টানতে আমাকে কেকের টেবিলে নিয়ে যায়। তারপর কেক কাটে। আমি বারবার সরে আসতে চাইতেছি, কারণ তানহা বলছে সে আমাকে কোনো মেয়ের সাথে দেখলে আমার 12টা বাজাবে। তাই আমি আস্তে করে সরে যাই। আর হঠাৎই ওই হারামজাদির ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাহ, তোমাকে তো প্যান্ট শার্টে বেশ মানাইছে। আচ্ছা, আপনি কোথায়? কেন, দেখতে ইচ্ছা করতেছে? একবার কাছে পাই না তোকে, আমি দেখামো। হ্যাঁ, আসলে কেন জানি আপনাকে দেখতে ইচ্ছে করতেছে। আচ্ছা, একটু অপেক্ষা করো, সময় হলে দেখতে পারবা। রাখি কেমন? তারপর ফোন কেটে দেয়। তারপরে সিনথিয়া আপু আমার কাছে এসেই, কার সাথে কথা বলতেছিলা? কই না তো। আমি দেখছি। আর কেক কাটার সময় চলে আসছো কেন? আসলে একটা ফোন আসছিল তাই। সরি আপু। আচ্ছা, হা করো। মানে? আরে হা করো। তারপর হা করলাম। সাথে সাথে আমার মুখে কেক ঢুকাই দেয় আর কিছু ক্রিম আমার মুখে লাগাই দেয়। আরে, এটা কি করলেন? ঠিকই আছে, এটা তোমার শাস্তি। আমি আর কি করব, টেবিল থেকে টিস্যু নিয়ে মুখ পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ি। আমি পরিষ্কার করতেছি, এমন সময় একটা মেয়ে আসে আর বলতে লাগে, হাই, আমি মেঘলা। হ্যালো, আমি অন্তর। আচ্ছা, আপনি কি করেন? জি, আসলে আমি স্টুডেন্ট, অনার্স 2য় বর্ষে পড়ি। মেঘলার সাথে কথা বলতে চাচ্ছি না, কিন্তু কথা বলতে হচ্ছে, কারণ একজন নিজের থেকে এসে কথা বলতেছে। আর আমি যদি অ্যাভয়েড করি তাহলে সে ভাববে আমি অ্যাটিটিউড দেখাইতেছি। এমন সময় সিনথিয়া আপু আসে। অন্তর, ডিনার করতে চলো। না আপু, আমি বাসায় করে নিব। আর মনে হয় না ডিনার করব, যা নাস্তা করলাম। যা বলছি সেটা শোনো। এখন আর এটা তোমার বাসা না, তাই কথা শোনো। সে জোর করে আমাকে ডিনার করায়। ডিনার শেষ করে আমি তিথিকে নিয়ে বাড়ি যেতে নিব, তখনই সিনথিয়া আপু আসে। আরে, এখনই চলে যাবে নাকি? জি, আসলে কাল ভার্সিটি যেতে হবে, তাই চলে যাব। আচ্ছা, দাঁড়াও। তারপর সে কোথায় যেন যায়, আর আসার সময় আমাদের জন্য জুস নিয়ে আসে। সিনথিয়া আমাকে একটা গ্লাস এগিয়ে, এটা নাও। আপু পারবো না। ওই, যা বলছি সেটা কর। তার এই কথাটা শোনার পর তানহার কথা মনে পড়ল। ওই সেমনিটার আমার সাথে দেখা করার কথা, সে দেখা করে নাই কেন? কি রে, নিচ্ছিস না কেন? যেভাবে রাগ দেখাইতেছে মনে হয় এখনই আমাকে মেরে ফেলবে, তাই নিয়ে নেই আর গ্লাসটা খালি করে দেই। আচ্ছা আপু, আমি তিথিকে নিয়ে যাই। আরে তিথি আমার সাথে থাকুক, কাল নিয়ে যাও। আচ্ছা, তাহলে আমি গেলাম। বলে যখনই সামনে পা আগাতে যাব তখনই মাথা ভার হয়ে আসতেছে আর চোখ ঝাপসা হয়ে আসতেছে, আর আমি ফ্লোরে পড়ে যাই। যখন চোখ খুলি তখন নিজেকে একটা রুমের খাটে আবিষ্কার করি, আর সকালও হয়ে গেছে। আমি যখনই নড়তে যাব তখনই মনে হলো কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। আমি পিছনে তাকিয়ে সেই লেভেলে শক খাইলাম, কারণ পিছন থেকে আমাকে সিনথিয়া আপু জড়ায় ধরে আছে। আমি তো এবার শেষ, আমার হার্টবিট বেড়ে গেছে। আমি নড়ে উঠতেই সিনথিয়া আপু সাথে সাথে আমাকে টান মারে আর বলতে লাগে, ওই কই যাস? পালাতে চেষ্টা করবি তো কপালে দুঃখ আছে। তার এই কথাটা শুনে তানহার কথা মনে পড়ে গেছে। আপু, আমি অলরেডি এক প্যারায় আছি, আপনি কেন আমারে আরেক প্যারায় ফেলাচ্ছেন? কিসের প্যারা তোর? আপু আমাকে আগে ছাড়েন, তারপর বলতেছি। ওই, তোরে ধরছি কি ছাড়ার জন্য? চুপচাপ থাক। আপু কেন আমার মতো নিরীহ পোলাটার সাথে এমন করতেছেন? কি, তুই নিরীহ ভোলা? তাহলে সিগারেট খাস কিভাবে? এবার জায়গায় বোল্ড আউট হয়ে গেলাম। এই মাইয়াটা কিভাবে জানলো? ও মোর খোদা, আমারে উঠাই লও।
এবার শিওর আব্বুর হাত থেকে আর বাঁচতে পারবো না। আপু কে বলছে আমি সিগারেট খাই? ও লে বাবা লে, তুমি তো সিগারেট খাও না, তোমার মুখে খায়। তাহলে এটা কি? ফোনে আমি সিগারেট খাচ্ছি সেটার ছবি দেখাচ্ছে। এবার তো আরো ভয় লেগে গেল। আপু আমারে ছেড়ে দেন। অলরেডি এক হারামজাদি আমার পিছে লাগছে, এবার আপনি কেন আমার পিছে লাগতেছেন? ওই কি বললি তুই? আমি হারামজাদি? আরে আপু আমি আপনাকে বলি নাই? তাহলে কাকে বলছিস তুই? আরে আপু আর বলিয়েন না, এক হারামজাদি আপনি যেমন ছবি দেখাইছেন ঠিক অমন ছবি দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করতেছে। আর কাল আমি পার্টিতে আসতাম না, ওই হারামজাদি সেমনি মাইয়াটারে দেখবার জন্য আসছি, যাতে পরে হেতেরে টাইট দিতে পারি। ওই তুই আমাকে হারামজাদি ছেমড়ি বললি? তোকে তো আমি আর ছাড়বো না। বলে আমার উপর চাপাই পড়ছে আর গলা চেপে ধরছে। আপু আমারে মারতেছেন কেন? আমি আপনাকে কিছু বলি নাই তো, আমি ওই তানহারে বলছি। তুই আমার এই কথা শোনাচ্ছস, কারণ সেই তানহাটাই তো আমি। কি? ওই তুই আমার পুরো নাম জানিস? না, আমি আপনার পুরা নাম দিয়ে কি করবো? ওই কি করবি মানে? তোর বউ বানাবি আর কি? এই আপু কি উল্টাপাল্টা কথা বলেন আপনি? ঠিকই বলছি। আর আমার পুরো নাম হচ্ছে সিনথিয়া জাহান তানহা, মানে তোর ব্ল্যাকমেইলার। কি? জি। এবার চুপচাপ আমি যেটা বলবো সেটাই করবি, না হলে। না হলে কি করবেন? আমার সিগারেট খাওয়ার ছবি আব্বুকে দেখাবেন, সেটাই তো? যান দেখান, আর ভয় পাই না, অনেক সহ্য করছি, এবার আর না। আরে এবার অন্যটা দেখাবো। অন্যটা দেখাবেন মানে? আরে এই ছবিটা দেখাবো, দেখ কি সুন্দর ছবি, তাই না? তারপর সে তার ফোনে একটা ছবি দেখায়, যা দেখে আমার পায়ের নিচের মাটি সরে যায়, কারণ আমি বেহুশ অবস্থায় সিনথিয়া আমাকে লিপ কিস করে, আর সেটার একটা ছবিও তুলে নেয়, যা দেখার সাথে সাথে আমি অনেক বড় শক খাই। এটা আপনি কি করলেন? কেন, কি হয়েছে? ছবি সুন্দর আসে নাই নাকি? আল্লাহ, এ মাইয়া কয় কি? এখানে আমার জীবন মরণের কাহিনী চলতেছে, আর হেতে ছবি নিয়ে আসে। আপনি এটা কেন করলেন? এটা যদি কেউ দেখে আমাকে আর আস্ত রাখবে না। এখনো বুঝো নাই আমি এসব কেন করছি? তোমাকে ভালোবাসি বলে, কাছে পেতে চাই বলে এমন করছি। কিন্তু তুমি তো পার্টি উঠে গেছো। তিথিরে দিয়ে কতবার আমাদের বাসায় আনাইতে চাইছি, কতবার তোমার সাথে দেখা করতে চাইছি, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দাও নাই। তাই আমি তোমার সম্পর্কে কিছু জিনিস জেনে নিই তিথির থেকে, আর তোমার উইকনেস জানার পর সেটাকে কাজে লাগিয়ে তোমাকে হাতের কাছে আনলাম। মানে আমার সকল তথ্য তিথি বলছে? আরে ও বলে নাই, আমি ওর থেকে কথায় কথায় সকল তথ্য বাহির করছি। এখন তুমিও আমাকে ভালোবাসতে হবে। যদি কথা না শুনো তাহলে। তাহলে কি? বেশি কিছু না, প্রথমে তোমার বাবাকে এই ছবিটা দেখাবো, তারপর আরো কিছু কথা বলবো, যেমন তুমি আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে ব্যবহার করেছো। আপু আপনি আমারই পিছে পড়লেন কেন? দুনিয়ায় কি ছেলের অভাব হয়েছে নাকি? হ্যাঁ, তা হয় নাই, কিন্তু তোমার মতো আছে কয়জন? তাই তোমাকে নিজের করতে চাইছি। আর এখন তুমি বাধ্য, তোমাকে আমার হতেই হবে, না হলে তো। কি টাইপের মাইয়া রে? আল্লাহ আমার উঠাই নাও, আর জীবিত থাকতে চাই না। জীবিত থাকলে এই মাইয়াটার জ্বালায় বাঁচবো না। আচ্ছা শোনো, এখন আমাকে একটু জড়িয়ে ধরো তো। আমি পারবো না, আমারে মাফ করেন। যেটা বলছি সেটা কর, না হলে কিন্তু। না না, ধরতেছি ধরতেছি। তারপর তাকে জড়িয়ে ধরলাম। একবার যদি এই বাড়ি থেকে বের হতে পারি তাহলে বনবাসে ভাগবো। আই শোনো, এইদিকে আসো তো। আর কত কাছে আসবো? আর একটু। আপু বেশি হয়ে যাইতেছে। ওই তুই আমাকে আপু ডাকলি কেন? আমার কি নাম নাই? তুই আমাকে তানহা বলে ডাকবি, বুঝছস? জি। তারপর সে আমাকে তার কাছে এনে চারঠো ট্যাগ করে দিল। আমি কিছুই করতে পারতেছি না, আমার হাতে শিকল বাঁধা, কিছু করলেই আমি শেষ, তাই সব সহ্য করতেছি। কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দেয় আর হাঁপাতে থাকে। ওই তুমি তো একদম রোমান্টিক না। হ, আমার উপর জোর খাটাইতেছ, আর আমি রোমান্টিক হমো? তারপর তানহা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে আর বলতে লাগে, তুমি শুধু আমার, আর তোমার ওপর শুধু আমার অধিকার চলবে, আর কারো না। আমার আম্মু আব্বু আর বোন কি ভেসে আসছে নাকি?
আমি বোঝাতে চাইছি, আমি আর তোমার পরিবারের মানুষ ছাড়া তোমার উপর কেউ অধিকার খাটাতে পারবে না। আরে আমার বন্ধুরা কি দোষ করছে? ধুর, সবগুলো একসাথে বললে কি হইতো? খালি আমাকে কনফিউশনে ফালাও। বলে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখে। আচ্ছা, আজকে ভার্সিটি যাবা না? জি যাব। তাহলে উঠে ফ্রেশ হয়ে নাও, আমি আমার রুমে যাচ্ছি। আচ্ছা যান। তারপর সে চলে যায়। আল্লাহ, কোন প্যারায় ফেলাইলা তুমি? সিনিয়র আপু আমারে ব্ল্যাকমেইল করে ভালোবাসা আদায় করতেছে, আর কিছু দেখানোর বাকি আছে। তারপর আমিও ফ্রেশ হয়ে নেই। কিছুক্ষণ পরে তানহা আসে আর আমাকে ডাক দেয়। আই চলো, সবাই নাস্তা নিয়ে অপেক্ষা করতেছে। আমার একটা প্রশ্ন আছে। বলো। কাল রাতে আমি বেহুশ হলাম কিভাবে? আরে কাল তোমাকে এক গ্লাস জুস দিছি না, সেটাতে 2টা ঘুমের ট্যাবলেট মিশায় দেই, তা খেয়ে তুমিও বেহুশ। আর কিছু বলার নাই, শুধু নিজেরে থাপড়াইতে ইচ্ছে করতেছে। কেন কালকে জুসটা খাইলাম? আগে আমার বোঝা উচিত ছিল, এত মিষ্টি করে কেউ কিছু দিলে কোনো সমস্যা থাকেই। তারপর তানহার সাথে আমি ডাইনিং রুমে যাই। সেখানে সবাই উপস্থিত, আঙ্কেল, আন্টি, আমার বোন তিথি, তানহার ছোট বোন স্মৃতি। আমি সেখানে গিয়ে বসতেই আঙ্কেল বলা শুরু করে। অন্তর, কি রে, কাল তুই অজ্ঞান হয়ে গেলি কেন? আঙ্কেল, সব নষ্টের মূল আপনার মাইয়া। না, আসলে কাল শরীরটা অনেক দুর্বল ছিল, তাই। ও, তা আমাদের বলবা না বাবা? আচ্ছা, এখন কেমন লাগতেছে? জি ভালোই। তারপর নাস্তা করতে নিলাম, কিন্তু করতে পারতেছি না। তানহা টেবিলের নিচে দিয়ে আমার পায়ে সুরসুরি দিচ্ছে আর আমার দিকে তাকিয়ে হাসতেছে। একবার বাড়ি থেকে বের হয় না, তাহলে আমারে আর পায় কে? তারপর কোনো মতে নাস্তাটা করে নেই। আচ্ছা আঙ্কেল আন্টি, আমরা যাই, ভালো থাকবেন। আরে আজকে লাঞ্চটা করে যাইও। না আন্টি, অন্য কোনো দিন। আজ তাহলে যাই। আচ্ছা, সাবধানে যাইস। তারপর তিথিকে নিয়ে যখনই বাড়ি থেকে বের হতে যাব, তখনই তানহা বলে, আম্মু, অন্তর তো এখান থেকে বাড়ি গিয়েই ভার্সিটি যাবে, তাহলে আমি ওর সাথে যাই। যা শালা, এটা কি করলো মাইয়াটা? আমি পালানোর প্ল্যান করলাম, দিল সবে পানি ঢেলে। আল্লাহ, এই মাইয়াটার বিচার করো। আসলে আমি আজকে ভার্সিটি যাব না, আমার অন্য কাজ আছে। আমার কথা শোনার সাথে সাথে তানহার চোখ লাল হয়ে যায়। আমার দিকে এমনভাবে তাকায় আছে, মনে হয় এখন একা পাইলে একেবারে গিলে ফেলবে। যেহেতু আন্টি আঙ্কেল আছে, তাই এই যাত্রায় বেঁচে গেলাম। তারপর তানহা বলে, আজকে সবাইকে ভার্সিটিতে যেতে হবে, কিসের নাকি প্রোগ্রাম হবে, সকল স্টুডেন্টদের উপস্থিত থাকতে বলছে, তাই তোমাকেও যাইতে হবে। কিন্তু আমার কাছে তো এই খবর আসে নাই। আমার কাছে খবর আসছে, আর একটু আগে প্রিন্সিপাল স্যার ফোন করে বলছে। হ, প্রিন্সিপাল তো তোর শ্বশুর লাগে, তাই তোমার ফোন করে বলছে। হয়তো আপনাদের প্রোগ্রাম, তাই আপনাদের বলছে, আমাদের বলে নাই, তাই আমি না গেলেও চলবে। আচ্ছা, তুমি তো বাড়িতেই যাবা, তাহলে আমি তোমাকে ড্রপ করে দিই। আমারে তো কুত্তায় কামড়াই নাই, নিজেকে ডাইনির হাতে তুলে দিমো? লাগবে না, আমার বাইক আছে। আমার কথা শোনার সাথে সাথে সে আরো রেগে যায়। তাতে আমি চোখ না দিয়ে তিথিকে নিয়ে বাহিরে যেতে নিব, তখনই তানহা আমার দিকে তার ফোনের স্ক্রিন দেখায়। আর এবার আমার সকল হাওয়া বের হয়ে যায়। সে ওই ছবিটা স্ক্রিনে বের করে রাখছে। এটা কেউ দেখলে আমার আর ইজ্জত থাকবো? কেউ আমারে উঠাইলা। ফোনের স্ক্রিন আমার দিকে করে, আচ্ছা, আমাকে একটু ভার্সিটিতে ড্রপ করে দাও না প্লিজ। এবার আমি বাধ্য। আচ্ছা আসেন। আমার কথা শোনার সাথে সাথে হেতি খুশি হইয়া গেছে। আর ইয়ানে শেষ। শালার ভয়ে ভিতরে কাবিলাটা জাগিয়ে উঠল। আসলে ব্যাচেলার পয়েন্ট দেখতে দেখতে নিজের এক কাবিলা বানাই ফেলছি। অন আন্নেরাই কন আই কিতাম। শালার মাইনকার চিপায় ভালোভাবে আটকেছি। আরে কেউ আরে উঠাই লই রে। আই আর হাইতাম ন, দুনিয়ায় আর থাইতে হাইতাম ন। মাইয়া আমার ইজ্জত খাইয়া লাইছে। ওরে রোকে আরে, তোর এই কাবিলারে মাইয়ারা মারি ফেলালো। রোকে আরে কোনায় তুই? তারপর তানহা আসে আর আমাকে ধাক্কা দেয়। সাথে সাথে সেই ভাবনার দুনিয়া থেকে আমারে লাথি মারে, বাহির করে দেয়। আর সে বলতে লাগে, তুই আমার সাথে চালাকি করতে চাইছিস না? একবার একা পাই না তোমারে। তোমারে তো আমি খাইছি চান্দু। তুমি আমাকে এখনো চিনো না, তোমার থেকে ভালোবাসা আদায় করেই ছাড়বো। তারপর আমি তানহা আর তিথি বাইকের কাছে যাই। তিথিকে প্রথমে বাড়িতে দিয়ে আসি, তারপর তানহাকে দিতে আসি। তুমি ভার্সিটি যাবা না? না মানে আমার একটু কাজ আছে।
রাখ তোর কাজ, চুপচাপ আগে বাড়ি যাবি, তারপর ব্যাগ নিয়ে আসবি। আরে আমার কাজ আছে। যেটা বলছি সেটাই করবি, না হলে কিন্তু। আমার মতো নিরীহ পোলাটার সাথে এমন করেন কেন? চুপচাপ যেটা বলছি সেটা কর, আর মাথা খারাপ করিস না। আমি ভয়ে তারে নিয়ে প্রথমে বাসায় যাই, তারপর ব্যাগ নিয়ে আসি। গুড বয়, সব সময় আমার কথা শুনবা, আর ভুলেও তোমাকে যাতে অন্য কোনো মেয়েদের সাথে না দেখি। আর এখন চলো। তারপর আমি বাইকে উঠলাম। এরপর তানহা ওঠে। সে উঠেই আমাকে জড়িয়ে ধরে। আরে করেন কি? কেউ দেখলে কি ভাববে? আরে তারা তো বেশি কিছু ভাববে না, তারা এটাই ভাববে আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আরে একটু তো লজ্জা শরম করেন। একবার আমার বাপ এইসব সম্পর্কে জানতে পারলে আমি শেষ। আরে আমি আছি তো গলি, যা ভয় পাওয়া বাদ দাও, লেট হয়ে যাইতেছে, চলো এবার। জি যাইতেছি, আপনি শুধু আমাকে ছাড়েন। ওই, তোমাকে ধরছি কি ছাড়ার জন্য? তোমাকে সারা জীবন ধরেই রাখবো, আর কখনোই তোমাকে একা ছাড়বো না। এবার বাইক স্টার্ট দাও। জি। কি আর করব, মাইয়া কথায় কথায় আমার ব্ল্যাকমেইল করে। কিছু করতে গেলে ছবি দেখায় যে আমার গলা আর কলিজা শুকাই ফেলে। তানহা আমাকে ধরে আছে, আর আমি তাকে নিয়ে সোজা ভার্সিটি চলে যাই। ভার্সিটিতে বাইক নিয়ে ঢুকতেই সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। কেউ কেউ তো জলে যাইতেছে। আসলে জ্বলবেই না কেন, পিছনে সুন্দরী মেয়ে। কিন্তু সবাই তো আর এটা জানে না সে নিজেই আমার বাইকে উঠছে, আমি তারে তুলি নাই। আমি খেয়াল করলাম অনেক সিনিয়র ভাইয়া আমার দিকে রাগী লুক নিয়ে তাকায় আছে। হয়তো তারা ভাবতেছে জুনিয়র পোলা কিভাবে সিনিয়র সুন্দরী পাইল। কিন্তু শালারা তো আর জানে না এই সুন্দরী বুড়ি আমার ঘাড়ে উঠে বসে আছে। সে আমাকে কন্ট্রোল করতেছে। আমি বাইক সোজা ভার্সিটির ক্যাম্পাসে থামালাম। তারপর তানহা নেমে যায় আর বলতে লাগে, বাইক পার্ক করে আসো, আমি ক্যাম্পাসে আছি। না মানে আপনি জান না, আপনার ফ্রেন্ডরা কি ভাববে? ওই, যেটা বলছি সেটা কর, না হলে আগে তো বলছি ছবি তোর বাবাকে দেখাবো। বেশি বাড়াবাড়ি করবি তো ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিব। আরে এমন করিয়েন না, আমি আসতেছি বলে বাইক নিয়ে চলে গেলাম পার্ক করতে। সেখানে যেতে এক সিনিয়র ভাই ধরে, ওই, তোর সিনথিয়ার সাথে কি? ভাই কিছুই না, আমি এর থেকে পালাই থাকতে চাই, কিন্তু সে আমার ঘাড়ে চেপে বসে আছে। দুনিয়ায় কি পোলার অভাব পড়ছে নাকি যে সে তোর পিছে পড়ে আছে? নিজেরে কি মনে করিস তুই? আমি জানি তুই সিনথিয়ারের নিশ্চয়ই কিছু করতস, না হলে যে মেয়ের পিছে আমরা 1 বছর ধরে পড়ে আছি সে মেয়ের ক্লাসমেট হয়ে আমরা পটাতে পারলাম না, আর তুই দুনিয়ার হয়ে পটাই ফেলছিস। দেখ, সময় থাকতে সিনথিয়ার থেকে দূরে সরে যা, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। এবার কথাটা আমার ইগোতে লাগে। সে আমারে ধমকাচ্ছে। আমি নিজের পরিচয় লুকায় রাখি বলেই তো শালারা বেশি বেড়ে গেছে। ভাই একটা কথা বলবো? আমি তো আপনার সাথে সুন্দর ব্যবহার করতেছি, কিন্তু আপনি আমার সাথে এমন বিহেভ করতেছেন কেন? কারণ তুই আমার কলেজে হাত দিছিস, তাই। এই মিয়া, এতক্ষণ ভদ্রভাবে কথা বলছি তো, তাই আমাকে ভদ্র মনে করে বসে আছেন। একবার আমার ফর্মে গেলে সিনিয়র জুনিয়র মানবো না, সোজা অ্যাটাক দিয়ে দিব। এই, তুই আমার সাথে উঁচু গলায় কথা বলছিস? তুই হয়তো জানিস না আমি কে। শিশিরে চিনস, এলাকার বড় ভাই। সে আর আমি অনেক ক্লোজ। আমি একবার ডাক দিলে তোর কি হাল করব তুই জানোস না। ওরে বাবারে, শিশির ভাইয়ের কথা বলতেছেন আপনি? আল্লাহ, আমি তো ভয় পাইয়া গেছি। তুই ভাইকে নিয়ে হারছিস? দাঁড়া, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। ওকে, আমি বাইকটা রাখি, তুমি ফোন দাও। আমি বাইক পার্ক করে তার সামনে দাঁড়াই আছি। সে ফোনে শিশির ভাইয়ের আসতে বলে। দাঁড়া, ভাই আসতেছে। ও ভাই, আমি ডরাইছি আমি। কিছুক্ষণ পরে শিশির ভাই আসে আর আমি বসে পড়ি। ভাই, আপনাকে যে ছেলেটার কথা বলছি এই সেই ছেলেটা। এই তুই এদিকে আয়। বসছি, দেখতেছিস না? শালা একটু রেসপেক্ট করলে কি হয়? আই দেই বলেই দাঁড়িয়ে পড়ি, আর সালারে সিনিয়র ভাইয়ের সামনে কিল ঘুষি মারা শুরু করে দিলাম। আরে দোস্ত, লাগতেছে। বাটপার, লাস্ট টাইম আমাদের রেস্টুরেন্টে রাখি পালাইছিস, এখন মাইর খা। আমাদের ব্যবহার দেখে অনেকে আমাদের দিকে তাকায় আছে। অনেকে তো ভয় পেয়ে গেছে আমি এলাকার বড় ভাইরে মারতেছি, কিন্তু তারা তো আর এটা জানে না এই শিশির আমাদের বন্ধু। আমাদের মানে রাকিব, সোহেল আর আমার বন্ধু। ভাই, আপনি এর দোস্ত বললেন কেন? আমার বন্ধুরে বন্ধু বলবো না তো কারে বলবো? আর তোর কপালে শনি আছে। ভাই, কি বলতেছেন? তুই আমাকে বড় ভাই ভাবিস আর আমি তাকে গুরু ভাবি। আমাদের বস অন্তর। শালা সাথে সাথে বোল্ড আউট হয়ে গেছে।
এইদিকে আমি শিশিরে ধোলাই করা শেষ করলাম। বুঝেনি তো, বন্ধুদের মধ্যে মারামারি হাসি ঠাট্টা হয়ে থাকে। তারপর আমি সিনিয়র ভাইকে বলি, কি তোমার শিশির ভাই আমারে মারলো না কেন? বহুত তো বড়াই করলে। সুন্দর করে কথা বলি তো, তাই সবাই আমাকে ইনোসেন্ট মনে করে। কিন্তু এই ইনোসেন্ট পোলার মধ্যে কি আছে তা কে জানে। ভাই আমাকে মাফ করে দেন। যাও, আজকের জন্য ক্ষমা করে দিলাম। তারপর তারে বিদায় করে দিলাম। শিশির, বন্ধুরে, আমার জীবন তেনা তেনা হয়ে গেল রে। এই শালা হঠাৎ অ্যাকশন থেকে ইমোশনাল হয়ে গেলি কেন? আর বলিস না। তারপর তারে সব বলি। যা শালা, কি মায়া রে ভাই, যে ছেলের সাথে কেউ উঁচু গলায় কথা বললে তার 12টা বেজে যায়, আর সে ছেলের এই মাইয়া ব্ল্যাকমেল করে যাইতেছে। এটা অষ্টম আশ্চর্য। শালা, তুইও শুরু করে দিলি? আচ্ছা, ভাবি দেখতে কেমন রে? দেখতে কেমন? দাঁড়া, তোরে দেখাইতেছি। বলে একটা ডান্ডা নিয়ে আসলাম। দাঁড়া, এখনই দেখাইতেছি। বলে দিলাম দৌড়ানি। শালা দৌড়াইতেছে আর বলতেছে, মামা এই কথা আর জীবনেও কমু না, আমারে ছেড়ে দে। তোরে আমি তোর ভাবিরে দেখাই ছাড়বো। দৌড়াইতে দৌড়াইতে শিশির সোহেলের সাথে ধাক্কা খায়। আরে তোর এই হারামি দৌড়াইতেছে কেন? তারপর শিশির সোহেলকে সব বলে। দোস্ত, কালমা পড়ে নে, আমি তোরে বাঁচাইতে পারবো না। সারা মাইয়াটা অন্তরের জীবনটা তেজপাতা করে দিছে, আর তুই তারে ভাবি বলে ফেলেছিস। তারা কথা বলতেছে, আমি তাদের কাছে দৌড়াই চলে গেলাম। আজকে তুই আর বাঁচতে পারবি না। যখনই শিশিরে মারতে যাব, তখনই পেছন থেকে কেউ আমার ডান্ডা ধরে ফেলে। পিছনে তাকিয়ে আমি সেই লেভেলের ভয় পাইলাম, কারণ আমার ডান্ডা তানহা ধরে আছে। ওই, তুমি কি পাগল হয়ে গেছো? একে মারতেছো যে, পরে এরা কি তোমাকে ছাড়বে? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? তানহার কথা শুনে শিশির আর সোহেল শক খেয়ে গেল। তানহা আমার হাত থেকে ডান্ডাটা নিয়ে ফেলে দেয়। আপু ধন্যবাদ, না হলে এই হারামিটা আমারে মেরেই ফেলতো। হারামি মানে? আরে আমি এর বন্ধু হই। তানহা এবার বড় ধরনের শক খায়। কি বলতেছেন আপনি? অন্তর আপনার বন্ধু? হ্যাঁ সিনথিয়া আপু, শিশির আমি, রাকিব অন্তর, আমরা বন্ধু। তানহা এবার আমার দিকে আসে আর বলে, আমি তোমাকে সাদা সিধা একটা ছেলে মনে করতাম, আর তুমি কি না? ইয়েস, ইটস মি। কেন, ভয় পাইছেন নাকি? যাক, তাহলে তোমাকে ব্ল্যাকমেল করার জন্য আরো টপিক পেয়ে গেলাম। এখন তো আরো ভালোভাবেই তোমাকে আটকাতে পারবো। মানে কিভাবে? আরে ছবির সাথে তোমার বাবাকে এটাও বলবো তুমি একটা মাস্তান, তারপর বুঝো কি হাল হবে তোমার। আল্লাহ গো, মাইয়াটা আমারে আবার ধরা দিয়ে দিল। কেন যে আমার পাওয়ার দেখাইতে গেলাম, এখন আরো ভালোভাবেই ফেসে গেলাম আমি। কোন জায়গায় যাব আমি? দিলাম এক দৌড়। এক দৌড়ে আমি ক্লাসে। শিশিরকে সোহেল বিদায় দিয়ে সেও ক্লাসে যায়। তারপর দুজন ক্লাস করি। শালার রাকিবটাও না আজকে আসেই নাই। তারপর ক্লাস শেষ করে ক্যাম্পাসে চলে গেলাম। তোরে সিনথিয়া আপু কি বলছে যে তুই দৌড়ে পালাইছিস? মামারে, ব্ল্যাকমেলার আর কেউ না, সিনথিয়াই। কি? হরে বন্ধু। তারপর যা যা করছে সব বলি। মামা, আমি এখন কই যাইতাম? মাইয়াটা আমারে এমনি মারি ফেলতেছে, কি করবো আমি? শালা তুই মেয়ে পাইছিস আর আমি তো তাও পাই নাই। আমরা কথা বলতেছি, এমন সময় তানহা আসে। তোমরা কি আমাকে নিয়ে কথা বলতেছো? না গো আপু, আমাদের আপনি ছাড়াও অন্য টপিক আছে। ওই, তুই আমাকে আবার আপু বলছিস? তোকে না বলছি আমাকে তানহা বলে ডাকতে? কথা কি কানে যায় নাই, নাকি আমাকে কিছু করতে হবে? আরে তানহা, আপনি রাগ করেন কেন? তুই আমাকে আপনি করে ডাকিস কেন? কয়বার বলবো তুমি করে বলতে? তানহা তুমি প্লিজ শান্ত হও। ঠিক আছে, শান্ত হলাম। এখন আমার সাথে আসো। কোথায়? ওই, তোরে বলছি না আমার কথা শুনতে, যেটা বলছি সেটা কর, না হলে কিন্তু। মায়াটা খালি আমারে ছবি দিয়ে ভয় দেখায়। চলেন ঠুকু, চলো। তারপর আমি তানহার সাথে যেতে লাগলাম। বাইকটা নাও। আচ্ছা, আমরা যাবোটা কই? সেটা দেখবা, এখন বাইকটা নাও তো। তারপর আমি বাইকটা নিলাম। সেও বাইকে উঠে আমাকে জড়িয়ে ধরে আর বলে, এবার আমি তোমাকে বলতেছি, সেভাবেই বাইক চালাও। মানে মানে তুমি রাস্তা চিনো না? চিনি বলেই তো আমি তোমাকে বলবো বাইক কোথায় নিতে হবে। এখন চুপচাপ বাইক চালাও। আমরা বাইক নিয়ে বের হচ্ছি, এমন সময় একটা মেয়ে বাইকের সামনে আসে আর বলে, ভাইয়া, আপনার সাথে একটু কথা আছে। এই মেয়ে, ওর সাথে তোমার এত কিসের কথা? আপু, এটা আমার পার্সোনাল কথা। আপনি তো ওনার বোন, তাহলে আপনি জেনে কি করবেন? ওই কি বললি?
আমি ওর বোন লাগে, তাই না? নয় তো কি, আপনি ওনার সিনিয়র। তাই তো, সে আপনার ভাইয়ের মতো, তাই না? তুই আমার বিএফরে ভাই বলতেছিস? দাঁড়া, তোকে তো আমি। বলেই বাইক থেকে নেমে যায় আর মেয়েটার দিকে আগাতে থাকে। আমি সাথে সাথে তানহাকে আটকে ফেলি, না হলে তো তানহা মেয়েটার হাল খারাপ করে ফেলবে। আমি তানহার হাত ধরে ফেলি আর মেয়েটার উদ্দেশ্যে বলি, আরে আপনি যান, না হলে আপনার কপালে দুঃখ আছে। সরি, আসলে আমি মনে করেছি আপনারা ভাই বোন, তাই না জেনে এমন করেছি। সরি। হইলে তো ভালোই হতো, কিন্তু ভাগ্য লাথি দিয়ে দিল রে বইন। কোন দিক দিয়ে ওকে আমার ভাই লাগে তোর? সরি আপু, আমাকে ক্ষমা করে দিন। আরে আপনি যান এখান থেকে, আমি একে সামলে নিব। তারপর মেয়েটা চলে যায় আর তানহা রেগে আগুন হয়ে আছে। আরে আমাকে নাকি কোথায় নিয়ে যাবেন? তাহলে রাগ ঝেড়ে ফেলে দেন। তানহাকে টেনে নিয়ে আসলাম, তারপর বাইকে করে তার কথা মতো বাইক চালিয়ে জায়গা মতো নিয়ে যাই। জায়গাটা দেখে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেল, কারণ এটা একটা জঙ্গল। তার মানে আমারে মারার প্ল্যান করে নাই তো? তো তো তো- তো- তানহা, তো তো তো- তুমি আমাকে এখানে কেন আনছো? তোমার কি মনে হয় কেন আনবো এখানে? দেখো তানহা, আমি তো তোমাকে কিছুই করি নাই, তাহলে আমার মতো নিরীহ পোলাটারে কেন মারতে চাইতেছো? এলাকার মাফিয়া ভয় পাইছে। ওরে সেমরি, তোর জায়গায় কোনো ছেলে হইলে এতক্ষণে সে হাসপাতালে থাকতো, কিন্তু একটা মেয়েরে আমি কিভাবে কি করবো? আল্লাহ আমারে বাঁচাও, হেতে আমারে মারার প্ল্যান করতেছে। কি ভাবতেছো তুমি? দেখো, আমি আমার পরিবারের একমাত্র ছেলে, আর আমি এখনো বিয়েই করি নাই। আমারে ছেড়ে দাও। আরে এত ভয়ের কিছু নাই তো, তুমি শুধু আমার সাথে চলো। প্রমিস করে বলতেছি, কিচ্ছু করব না তোমার। সত্যি তো? সত্যি, চলো আমার সাথে, তোমাকে একটা সুন্দর জায়গা দেখাবো। ঠিক আছে। তারপর আমি তানহার সাথে যেতে লাগলাম। জঙ্গলের ভিতরে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ এখানে একটা বট গাছ আছে, আর বট গাছের চারিপাশে সিমেন্ট দিয়ে ভরাট করে দিয়েছে বসার জন্য। বাহিরের থেকে দেখলে যে কেউ ভয় পাবে, কিন্তু ভিতরে অনেক সুন্দর একটা জায়গা। এটা কোন জায়গা? জায়গাটা সুন্দর না? অনেক জোস, কিন্তু এটাকে বাহিরে থেকে দেখলে যে কেউ ভয় পাবে, আর ভিতরে গেলে একটা ছোটখাটো পার্ক মনে হবে। এটা আসলেই একটা ছোটখাটো পার্ক। আসলে সত্যি বলতে গেলে তোমাকে এখানে একটা জিনিস বোঝাতে আনলাম। কি বোঝাতে? আসলে অন্তর, তুমি জানো প্রত্যেকটা ভয়ঙ্কর জিনিসের ভেতর কিছু সুন্দর জিনিস লুকিয়ে থাকে। শুধু আমাদের কাজ হচ্ছে সেই সুন্দর জিনিসটা বের করা। আর তুমি তো অনেক ভীতু। আচ্ছা, তুমি কি মনে করছিলা আমি তোমাকে এখানে কেন আনছি? সত্যি করে বলবা? আসলে আমি মনে করছি তুমি আমাকে এখানে আনছো আমাকে মারার জন্য। আমি তোমাকে কেন মারবো? আর যদি তোমাকে মেরে ফেলি তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আসলে অন্তর, তোমাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু ভয় বলতাম না। কিন্তু আমার ভয়ও লাগতো যদি তোমাকে না বলতে পেরে হারিয়ে ফেলি। তাই তোমাকে আমার ভালোবাসার কথা বলতে চাইলাম, কিন্তু তোমাকে পাইতাম না। তাই তোমাকে ব্ল্যাকমেইল করে কাছে পেলাম। আসলে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি সব করতে রাজি। আচ্ছা, আমার মধ্যে কি এমন আছে যা তোমাকে এত আকর্ষিত করছে? তোমার ভালো মন মানসিকতা, তোমার চলা ফেরা আর তোমার মন। আসলে আমি জীবনে এমন একজনকে চাইতাম যার মধ্যে সবসময় ভালো মন মানসিকতা আছে, যার মধ্যে লুকিয়ে আছে অফুরন্ত ভালোবাসা। তা আমি তোমার মধ্যে দেখছি। আমি ওই দিন ইচ্ছা করে তোমাকে ঘুমের ট্যাবলেট খাওয়াই দিই, যাতে আমি চেক করতে পারি তোমার মধ্যে ভালো মন মানসিকতা আছে কিনা। সেটা কেমনে? আসলে আমি দেখতে চাইছি একটা মেয়েকে পাশে পেলে তোমার রিয়েক্ট কেমন হবে। যদি তুমি অন্য ছেলেদের মতো আচরণ করতা তাহলে তোমার কপালে দুঃখ ছিল, কিন্তু তুমি তা করো নাই, কারণ তুমি মেয়েদের সম্মান করো, যেটা আমার সব থেকেই বেশি ভালো লেগে গেছে। একটা মেয়ে তোমার জুনিয়র, অথচ তুমি তাকে আপু আর আপনি করে কথা বলতেছো। সত্যি, তোমাকে ভালোবেসে আমি অনেক বড় কিছু পেলাম। তার মানে একটু আগে একটা মেয়ে আসছিল, সেটা তুমি আমাকে টেস্ট করার জন্য করছিলা? কারণ আমি তোমার সেই ভালো মানসিকতাগুলো আরো একটু দেখতে চাইছিলাম। তুমি চাইলে অন্য ছেলেদের মতো আমার ফোন পাওয়ার পরে আমার পিছে পড়ে থাকতে, কিন্তু তোমার মন পরিষ্কার বলে একটা অপরিচিত মেয়ের ফোন পাওয়ার পরেও তার সাথে খারাপ আচরণ করনি। আমি আর কি বলবো, ফুল শক হয়ে গেলাম। তার মানে আমাকে শুধু টেস্ট করছিলা, ভালোবাসো নাই? ওই ভালোবাসি বলেই তো তোমাকে আমার উপর অধিকার খাটাতে দিছি। এখন চলো, বটগাছের নিচে বসবো। চলো। তারপর আমি আর তানহা
বট গাছের নিচে বসলাম। এই তুমি বসলে কেন? আমি কি দাঁড়ায় থাকবো নাকি? তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো। আরে আশেপাশে লোক আছে তো। ওই লোক থাকুক লোকের জায়গায়, যেটা বলছি সেটা করো, না হলে কিন্তু। আবার শুরু করে দিল ব্ল্যাকমেইল। আল্লাহ, আমার মতো নিরীহ পোলাটারে এই মাইয়াটা প্রেশার দিয়েই মেরে ফেলবে। তারপর আর কি করব? তানহার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। তানহা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আসলে অনেক ভালোই লাগতেছে। আমি বুঝতে পারলাম না এই মেয়েটার মাথায় এত বুদ্ধি কেন। সে আমার সকল তথ্য জেনে নিছে, যেটা আমি নিজেও জানি না। তবে যাই বলি, মেয়েটা সত্যি অনেক ভালো আর রোমান্টিক। বাহ, আমি এমন একজনকে পাবো তা ভাবতেও পারি নাই। কারণ আব্বু আমারে বলতো আমারে নাকি কেউ হাই হ্যালো করবে না। কিন্তু তানহা এসে আব্বুর কথাটা ভুল করে দিল। আসলে যেটা আপনার সেটা আপনাকে খুঁজেই বের করবে, আর যেটা আপনার জন্য নয় তাকে আপনি যতই ধরে রাখতে চান কিন্তু হারিয়েই ফেলবেন। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। তখনই আমার মুখে সূর্যের আলো আসছিল। তানহা সাথে সাথে তার ওড়না দিয়ে আমার মাথা বরাবর ধরে। আমি দেখে মুচকি মুচকি হাসতেছি, কারণ আলো তো আমার চোখে পড়ছে, কিন্তু এফেক্ট মনে হয় তার উপর হয়েছে। কিছুক্ষণ পর তানহা বলে ওঠে, অন্তর, অনেক গরম লাগতেছে। তাহলে চলো এখান থেকে যাই। সেটা তো যাবই, কিন্তু আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। আমি কেন খাওয়াবো? আমাকে তো তুমি আনছো, তাহলে তুমি খাওয়াবা। এই গিফটটা, একটা আইসক্রিমই তো চাইলাম, তাতেও গিফট আমি? আরে চলো। তারপর তানহাকে নিয়ে আইসক্রিম স্টোরের কাছে গেলাম। আসলে যেখানে আসছি সেখানে আইসক্রিম ফুচকা স্টল আছে। আমি 2টা কোন আইসক্রিম নিয়ে আসলাম। এই, আমাকে চকলেট ফ্লেভারটা দাও প্লিজ। জি না, এটা দেওয়া যাবে না। চকলেট আমি চকলেটকে কোনো দিনও তোমার হতে দিব না। সে আমার ভালোবাসা, আমি তাকে অনেক ভালোবাসি। খবরদার, চকলেট আর আমাকে আলাদা করার চেষ্টা করলে ভালো হবে না। এই, তোমাকে তো ফিল্মে যাওয়া দরকার। যা ডায়লগ বলো না, সবাই তোমারে অস্কার দিয়ে দিবে। আসলে আমিও যাইতে চাই, কিন্তু আমি অ্যাক্টিং করলে বাকিদের ক্যারিয়ারের কি হবে তা ভেবে যাই না। হা 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 হা। ফাজিল একটা। আমি আইসক্রিমে একটা কামড় দিলাম। সাথে সাথে তানহা বলে ওঠে, অন্তর, ওই দেখো সাপ। কোথায়? আমি অন্যদিকে ধ্যান দেওয়ার সাথে সাথে আমার আইসক্রিমটা নিয়ে নিছে আর খাওয়া শুরু করে দিছে। এটা কি হইল? আগেই বলছিলাম আমাকে চকলেট ফ্লেভারটা দিতে, কিন্তু তুমি দাও নাই। তাই আমিও তোমার বাইটের জন্য অপেক্ষা করতেছিলাম। যখন আইসক্রিমে কামড় দিলাম তখনই এমন করলাম। এটা কিন্তু ঠিক না। তুমি আমারটা নাও। কি আর করব, আমিও তার আইসক্রিমটা খেতে লাগলাম আর হাঁটতে লাগলাম। সে আমি যেখানে কামড় দিয়েছিলাম সেই জায়গা দিয়েই আইসক্রিমটা খেতে লাগে আর এক হাত দিয়ে আমাকে ধরে রাখে। সে এমনভাবে আমাকে ধরে রাখছে মনে হয় আমি কোথাও হারিয়ে যাব, তাই আমাকে ধরে রাখছে। দুপুর হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। আচ্ছা, এক কাজ করি, দুজনেই লাঞ্চ করে নেই। না, আম্মু ফোন করে বলছে তাড়াতাড়ি বাসায় যাইতে। আচ্ছা তাহলে চলো। তারপর আমি তানহাকে তার বাড়িতে দিয়ে আসি আর আমিও নিজের বাড়িতে চলে যাই। বাড়ি গিয়েই আমি বাইকটা পার্ক করে ভিতরে চলে যাই। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। চিন্তা করলাম তানহাকে একটা ফোন দিব, তাই ফোনটা নিয়েই তানহাকে ফোন করতে লাগি। কিন্তু তানহার ফোনটা বন্ধ। কিন্তু কেন? আমি ট্রাই করতেই থাকি, কিন্তু ফোন বন্ধ বলতেছে। যা, আমার মাথা গরম করে দিল। এরপর তিথি আমার রুমে আসে। কিরে ভাইয়া, তোর মুড অফ কেন? আমি তিথিকে সব খুলে বলি। তিথি আমার কথা শুনে প্রায় অবাক হয়ে গেল। তার মানে সিনথিয়া আপুই তোকে ব্ল্যাকমেইল করতো? আর তোর মুখ এত পাতলা কেন? আমার সকল তথ্য তুই ফাঁস করে দিছিস। ভাইয়া বিশ্বাস কর, আমি আপুর সাথে মজা করতে করতে সকল কথা বলে ফেলেছি। কিন্তু আপু এটা করবে তা জানা ছিল না। তবে ভালোই হয়েছে, সিনথিয়া আপুকে ভাবি হিসেবে পাবো। কিন্তু আমি তাকে দুপুর থেকে ফোন দিতেছি, কিন্তু তার ফোন বন্ধ বলতেছে। হয়তো আপুর ফোনের চার্জ শেষ, তাই ফোন বন্ধ। আমার একটু চিন্তা হইতেছে। আরে বাদ দে, চল, আমু দুপুরের খাবার নিয়ে বসে আছে। হিটলার আসছে নাকি রে? ওই, তুই আব্বুকে হিটলার বলছিস কেন? তুই তো জানিস সে আমারে কথায় কথায় ঝাড়ি দিবে। দেখ ভাইয়া, আব্বু আমাদের বকা দেয়, কিন্তু আমাদের ভালোর জন্য। আচ্ছা বাদ দে, চল তো, আমার খিদা লাগছে। চল। তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর রুমে এসে
কয়েকবার তানহার ফোনে কল দিলাম, কিন্তু ফোন বন্ধ বলতেছে। এবার বিরক্ত লেগে গেল, তাই ফোনটা চার্জে দিয়ে নিজেকে শান্ত করার জন্য খাটে চোখ বন্ধ করে শুয়ে আছি। আর কখন ঘুম চলে আসে তা নিজেও জানি না। সন্ধ্যাবেলা আমি ঘুমাচ্ছি আর মনে হচ্ছে কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি সাথে সাথে চোখ খুলে ফেলি আর দেখি তানহা আমার রুমে। আমি সেই লেভেলের শক খেলাম। তুমি এখানে কি করতেছো? অন্তর, তোমাকে একটা কথা বলার ছিল। সেটা পরে বলিও, আগে এটা বলো দুপুরে তোমার ফোন বন্ধ ছিল কেন? সেটাই তো বলতে চাচ্ছি তোমাকে। বলো তাহলে কি কারণে ফোন বন্ধ ছিল? আসলে আমরা যখন পার্কে ছিলাম তখন আব্বুর কোন কলিগ আমাদের দেখে ফেলে আর আব্বুকে সাথে সাথে ফোন করে বলে। আব্বুর তো মাথা প্রচুর গরম হয়ে যায়। আমি যখন বাড়ি যাই তখন দেখি আব্বু সোফায় বসে আছে। আমি যেতেই আমাকে জিজ্ঞেস করে আমি কোথায় ছিলাম। আমি বললাম একটা ফ্রেন্ডের সাথে ছিলাম, কিন্তু আব্বু আমাকে ধরে ফেলে আর বলে আমার নাকি বিয়ে দিয়ে দিবে। তার মানে তুমি আমার সাথে টাইম পাস করছো? আরে পুরাটা তো শুনো। আসলে আব্বু বলতেছে আমাকে নাকি কালই বিয়ে দিয়ে দিবে। তাহলে কি আমাকে দাওয়াত দিতে আসছো তুমি? এই, একদম চুপ। খালি কথার মাঝখানে বাম হাত ঢুকায়। আসলে আব্বু আমার বিয়ে তো ঠিক করে, কিন্তু সেটা আমার পছন্দের মানুষটার সাথে। মানে? আসলে আব্বুর কলিগ তো তোমাকে আর চেনে না, তাই মনে করছে আমি অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছি। আর আব্বু আজকে আমাকে বলে তোমার সাথে নাকি আমার বিয়ে দিবে, কারণ আব্বু আম্মু তোমাকে অনেক পছন্দ করে। তাই আমার বিয়েটা হচ্ছে আমার পছন্দের মানুষটার সাথে, তাই না? সাথে সাথে আমি লাফিয়ে উঠে শর্ট প্যান্টের উপরে লুঙ্গি পরে শুরু করে দিলাম খাটের উপর লুঙ্গি ড্যান্স। আসলে আমার জায়গায় যে কেউ হলে একই কাজ করবে। আমার ড্যান্স দেখে তানহা বলতে লাগলো, আরে এভাবে বাদরের মতো লাফাচ্ছ কেন? সাথে সাথে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। এই মাইয়া, তুমি আমার পছন্দের ডান্সটারে অপমান করলা কেন? এটা ডান্স জানা ছিল না তো। এই, আমার ডান্স নিয়ে না হেসে তুমিও আমার সাথে লুঙ্গি নিয়ে ডান্সে জয়েন করো। এই, আমি লুঙ্গি পরবো? সরি টুকু, তুমি জামা পরা অবস্থায় ডান্স করতে পারো? কি যে মজা লাগে রে মনু, ইচ্ছে করে আই অনি খুশির ঠেলায় কোনাও চলি যাই। আরে বাদরের মতো না লাফিয়ে নিচে যাও, দেখো সেখানে কি হইতেছে। আসলে আজকে আব্বুরে সেইভাবে খেপামো। তারপর নিচে চলে গেলাম। আমি গিয়ে দেখি আঙ্কেল আন্টি আর তানহার ছোট বোন স্মৃতিও আসছে। আমি সেখানে গিয়ে আঙ্কেল আর আন্টিকে সালাম দিলাম। আব্বু আমার কাছে আসে আর বলতে লাগে, অন্তর, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ আব্বু বলো। যেহেতু আমি জানি কি বলবে, তারপরেও একটু পার্ট নেওয়ার জন্য বললাম আর কি। আমি আর তোর আঙ্কেল একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত আব্বু? আসলে অন্তর, আমরা চাচ্ছি তোর আর সিনথিয়ার বিয়ে দিতে। বিশ্বাস করেন, আঙ্কেলের মুখ থেকে কথাটা শুনে আবার লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছা করতেছে। তারপরেও নিজেকে কন্ট্রোল করে রাখলাম। আঙ্কেল, এটা আপনি কি বলতেছেন? সিনথিয়া আপু আমার বোনের মতো হয়, আর আপনি এসব বলতেছেন? আর তাছাড়াও আব্বু তো আমাকে বলতো আমার মতো খ্যাতকে কেউ মেয়ে দিবে না, আর আপনি আব্বুর বন্ধু হয়ে সিনথিয়ার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছেন। আব্বুর কথা তো ভুল প্রমাণ করে দিলেন। এক মিনিট, কে বলেছে তুই খ্যাত? এই হারামজাদা বললেই হলো নাকি? তুই তো রাজপুত্র, আর তোকে যে কেউই পছন্দ করতেই পারে। আর আমি তোর মতো ভালো একটা ছেলেকে হাতছাড়া করতে পারবো না। বাবা প্লিজ, আমার কথাটা রাখ। আঙ্কেল, আমি আমার জীবনকে অনেক ভালোবাসি। আমি চাই না সিনথিয়া আমার জীবন তেনা তেনা করে দিক। মেয়েটা অনেক রাগী। আঙ্কেল, আমি পারবো না। তুই সিনথিয়াকে ভয় পাস না, ওকে আমি টাইট দেব। আরে আঙ্কেল, আপনাকে কষ্ট করতে হবে না। আমি আগেই তানহাকে নিজের করে রাখছি। তানহাও নিচে আসে আর আমাকে একটা চিমটি দেয়। আউ! ওই, সারের মতো চিৎকার করতেছিস কেন? বাবা আমার কথাটা রাখ, তুই বিয়েতে মত দিয়ে দে। আরে শ্বশুর আব্বু, আপনি বললে এখনই তানহারে নিয়ে ভাগবো। কিরে, কি ভাবছিস? দেখ, আমি চাই বিয়েটা করে নে। তুমি তো আমারে বলতা আমারে নাকি কেউ মেয়ে দিব না, আর এখন তোমার বন্ধু আমারে অফার দিচ্ছে। আব্বুর কানের কাছে গিয়ে বললাম, যা, আমি হারছি। এবার হ্যাঁ বলে দে, কেন আমার ইজ্জত নিয়ে খেলছিস বাবা মার? আচ্ছা আঙ্কেল, আপনারা এতই যখন বলছেন তাহলে তো রাজি হতেই হয়। আলহামদুলিল্লাহ বন্ধু, তাহলে কালকে বিয়েটা সেরে ফেলি। ওকে, কালকেই বিয়ে হবে। ইয়ো, মুই তো মহা খুশি, কারণ আমার সম্মানও বাঁচল। এইদিকে সবাই বিয়ে নিয়ে ব্যস্ত, অন্যদিকে মুই রুমের মধ্যে দিলাম দৌড়। রুমে গিয়েই আবারও আমার লুঙ্গি ড্যান্স শুরু। এরপর তিথি আর তানহা আসে। সাথে সাথে আমার লুঙ্গি খুলে পড়ে যায়। তানহা আর তিথি একত্রে চিৎকার দেয়,
এই মাইয়ারা, আমার পরায় প্যান্ট আছে, চিৎকার কইরো না। ভাইয়া আমাকে এবার কি কিনে দিবি? এই আমার কাছে টাকা নাই, আমি গরিব। তাহলে আমি সবাইকে বলে দেই, এটা তোর আর সিনথিয়ার আপুর লাভ ম্যারেজ হবে। তাহলে কেমন হবে? এবার তুইও আমার ব্ল্যাকমেইল শুরু করলি। ঠিকই তো, তোর এতগুলো কথা লুকায় রাখলাম, তার বদলে তো কিছু পাবোই, তাই না? তানহা, আরো শিখাও ব্ল্যাকমেইল করা। আরে আমি কি করলাম? আমি তো ওকে কিছুই বলিনি। ভাইয়া কথা বাদ দে, এখন শপিং এ যাব, চল। কি আর করব, চলে গেলাম শপিং এ। পরের দিন, আজ আমার বিয়ে, কি মজা রে। এখন গান গাইতে ইচ্ছে করতেছে, থাক আগে রেডি হই। তারপর রেডি হয়ে আব্বু আম্মু তিথি সবাই মিলে চলে গেলাম তানহাদের বাড়ি। বিয়েটা সুন্দর করেই হতে গেল। তারপর বউ নিয়ে বাড়ি চলে আসলাম। রাতের বেলা মুই বাসর করে ঢুকলাম। ঢুকেই যখনই তানহার কাছে যাব, তখনই তানহা বলে উঠল, ওই আগে নামাজ, তারপরে বাকি সব। অজু আছে তোমার? আছে। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। আই কাছে আসবে না, আমার সাথে বেশি পার দেখাইছো তাই না? তাই আজ বাসর হবে না। না, আমি মানি না, অন্যায় আমার সাথে হয়েছে। তুমি আমার মতো নিরীহ পোলাটারে ব্ল্যাকমেইল করে এখন আবার আমার সাথে অন্যায় করতেছো। আমি কিন্তু এখনই পুলিশের কাছে যামুগা। যাও, মানা করছে কে? কিন্তু কি বলবা পুলিশকে? তোমাকে সিগারেট আর লিপ কিসের ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে বিয়ে করছি, তাই না? সাথে সাথে তোমারে নিয়ে এফবিতে ট্রল শুরু করে দেবে। আই কিত্তাম কন্যান্নেরা, এই মাইয়াটা আমার জীবন এমনি টানা টানা করে দিছে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। ধুর, আমারে ব্ল্যাকমেইল করে বহুত কিছু আদায় করছো। আজ তোমার থেকে সব আদায় করার লাইসেন্স পেয়ে গেছি। খবরদার, কাছে আসবা তো কপালে দুঃখ আছে। ওকে, তুমি না দিলে অন্য কেউ তো দিবেই। তাহলে তুমি থাকো, আমি গেলাম। ওই কোথায় যাস? আরে আমার কি জিএফ এর অভাব আছে নাকি? আমি তাদের কাছে গেলাম। তানহা সাথে সাথে খাটে থেকে নেমে আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়। আমি থাকতে তো তা হচ্ছে না। না, তুমি আদর করবা না, অন্য কাউকে আদর করতে দিবা। আমারও তো ইচ্ছে করে বইয়ের আদর পেতে, কিন্তু তুমি তো দিবা না। কে বলছে দিব না? একটু মজাও করতে দিবা না নাকি? করো মজা, আমিও আসি। সাথে সাথে তানহা আমার উপর থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পরে ছেড়ে দিল আর বলতে লাগে, তোমাকে আদর করার জন্য আমি আছি। আমার জীবন থাকতে তোমাকে আর অন্য কারো হতেই দিব না। ও হ্যালো, আমার জীবনেও আপনি আছেন, আর কোনো জিএফটিএফ নাই। জাস্ট মজা করলাম। ফাজিল একটা। আমি তো ফাজিল, আর তুমি তো ডাইরেক্ট ব্ল্যাকমেইলার থেকে বউ হয়ে গেলা। সেটা কিছু না, আমার মতো পিচ্চি পোলাটারে ব্ল্যাকমেইল করে মেরে ফেলতেছিলা। ওলে পিচ্চি পোলা রে, বললাম তো তোমাকে পাওয়ার জন্য সব করতে রাজি আমি। আর বেশি কথা না বলে কাছে আসো তো। তারপর আবার 4 ঠোঁট এক করে দিলাম আর আস্তে আস্তে ডুব দিলাম ভালোবাসার সাগরে।